স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে 2 দশক ধরে বিভিন্ন নামে চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদা জিয়াকে কারাগারে নির্যাতনের অভিযোগে বিচারের দাবি জানালেন বিএনপি নেতারা। জন্মদিন পালন। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না বললেন শফিকুল আলম। রাজধানীর বাজারে সবজি ও পেঁয়াজের দাম চড়া। পেঁয়াজ আমদানি শুরু হয়, দাম কমবে আশা ব্যবসায়ীদের। এবারে বিস্তারিত। দেশে গত 2 দশক ধরে বিভিন্ন নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। 5 আগস্টের পরও এমন হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না বলে দাবি মানবাধিকার সংস্থাগুলোর। নির্বাচনকে কেন্দ্র করে এটি বাড়তে পারে, তাই এখনই সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশে ক্ষমতার পট পরিবর্তন হয়, পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মানবাধিকার সংস্থা অধিকার বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে 2024-এর সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত 10 মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 29 জন। এর মধ্যে নির্যাতনে 11 জন, গুলিতে 13 জন এবং 5 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে জানুয়ারি থেকে জুন এই 6 মাসে সারা দেশে মব ভায়োলেন্স বা গণপিটুনির শিকার হয়ে 89 জন নিহত হয়েছেন। তার মধ্যে ঢাকা বিভাগেই আছে 45 জন। সম্প্রতি গাজীপুরের সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় হতবাক সবাই। দায়িত্ববোধ জাগ্রত না হওয়া পর্যন্ত বিধি বহির্ভূত বলি অথবা আইন বহির্ভূত বলি বা বিচার বহির্ভূত বলি, এই ঘটনাগুলো বারবার ঘটতেই থাকবে। 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন হলো, এই পট পরিবর্তনের পরে কিন্তু আমাদের কিছু বক্তৃতার শব্দ পরিবর্তন হয়েছে, কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি। মানবাধিকার বিশ্লেষকরা বলছেন, মব ভায়োলেন্স করে পিটিয়ে হত্যা মানবতা বিরোধী অপরাধ। এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না যার কারণে এই ধরনের হত্যাকাণ্ডগুলি হবে না, নির্যাতন হবে না। মব জাস্টিসের নামে বা মব সন্ত্রাসের নামে যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি, কিছু মানুষ সংগঠিত হচ্ছে, কিছু মানুষ সংগঠিত হয়ে ব্যক্তি বিশেষের উপর আক্রমণ করছে। দুর্ভাগ্যজনক বশত যে আমরা 5 আগস্টের পর দেখতে পাচ্ছি যে ওটা ছিল রাষ্ট্র কর্তৃক একটা ঘটনা, আর এটা হচ্ছে এক ধরনের মানুষ নিজের থেকেই মব ভায়োলেন্স তৈরি করে নিজেরা বিচারের নামে প্রশ্ন তৈরি করছে এবং অন্যায় করছে, অপরাধ করছে। এটা এখনই এই মুহূর্তে স্টপ হওয়া উচিত, কারণ এটা হিউম্যান রাইটসের চরম মানবাধিকার লঙ্ঘন। তারা বলছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ড বাড়তে পারে, তাই এখনই সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। আগে যেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে রাষ্ট্র কর্তৃক দ্বারা হয়েছে, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ বলেন, সন্ত্রাসী বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা আমরা এরকম কিছু দেখতে পাইনি, আমরা মব ভায়োলেন্সটা খুব বেশি দেখতে পাচ্ছি। আগামীতে নির্বাচন, তো সব কিছু মিলে যদি এখনই কঠিনভাবে এগুলি মোকাবেলা করা না হয়, তাহলে আগামীতে অস্থিরতা বাড়বে এবং রাজনৈতিক সামাজিক অস্থিরতা যদি বাড়ে, তাহলে দেশ গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ হারিয়ে ফেলবে। দেশে ভয়হীন একটা সমাজ ব্যবস্থা দেখতে চান তারা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করার অভিযোগ করেছেন দলটির নেতারা। নির্যাতনের সাথে জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। 2015 সালের পর থেকে অনেকটা অনাড়ম্বরভাবেই পালিত হয়ে আসছে খালেদা জিয়ার জন্মদিন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সুযোগ থাকা সত্ত্বেও অনেকটা নীরবে পালন করা হলো খালেদা জিয়ার জন্মদিন। এ উপলক্ষে শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল। এতে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এ সময় খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওনাকে ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, সেজন্য নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা সতর্ক সজাগ থাকবো, কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয়। জনগণের মন জয় করার চেষ্টা করব, এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্ত্রস্ত হয়। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বিএনপি। এতে বলা হয়, শুক্রবার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার একান্ত সচিব এম খায়রুল ইসলাম এবং কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানে খালেদা জিয়ার বাসায় যান। এ সময় খালেদা জিয়ার পক্ষে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ফুল গ্রহণ করেন। এ সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার দুপুরে মাগুরার পারুন্দুয়ালিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। শফিকুল আলম বলেন, নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সকল দপ্তর প্রস্তুতি শুরু করেছে। সরকার একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় যা সবার সহযোগিতায় সম্ভব হবে। তিনি জানান, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই তা অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। রোজা শুরু হওয়ার আগেই ইলেকশন হবে এবং ইলেকশন কমিশন খুব অতি শীঘ্রই, ওনারা তো বলেছেন বোধহয় ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন এবং তার আগে যে ইলেকশনের প্রিপারেশনের যে কাজগুলো সেগুলো ওনারা খুব শীঘ্রই শুরু করবেন। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা লেখেন তিনি। এ সময় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শেখ মুজিবের অবদান ও ত্যাগের কথা স্বীকার করেন নাহিদ। তবে তার শাসনামলে জাতীয় বিপর্যয়ের ঘটনাগুলোকেও স্মরণ করেন এনসিপির নেতা। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল বলেও জানান নাহিদ ইসলাম। আবারও কেউ স্বৈরাচার হতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে শিয়া মুসলিম সম্প্রদায় আয়োজিত চেহলামের আমন্ত্রণে তিনি যোগ দিয়ে এসব কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ইমামবাড়ার একটি অংশ আওয়ামী লীগের দখলে ছিল, যা 5 আগস্টের পর উদ্ধার করা হয়েছে। এর আগে এনসিপি নেতাকর্মীরা হোসেনি দালান ঘুরে দেখেন। এরপর শিয়া সম্প্রদায়ের নানা অনুষ্ঠান পরিদর্শন করেন। বেদখল হওয়া জায়গা আমাদের শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং তাদের দোসররা যে দখলবাজি করত তার একটা অন্যতম উদাহরণ এই পাশের অঞ্চলটা। তো সেটা থেকে যেভাবে মুক্তি পাওয়া গেছে, ইয়াজিদের শাসন থেকে যেভাবে মুক্তি পাওয়া গেছে, বাংলাদেশের মুসলমানরা হাসিনার শাসন থেকে, শোষণ থেকে যেভাবে মুক্তি পেয়েছে, সামনের বাংলাদেশে আর যেন কেউ হাসিনার মতো দুঃশাসন নিয়ে আসতে না পারে। শিক্ষা সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনায় তারা এসব কথা বলেন।
শিক্ষা শেষ করেই আমাদের ছাত্রদের কাছে মেসেজ দেওয়া হয়েছে, তোমার পড়তে হবে না, তোমার পথ ঠিক রাখো, বিসিএস এ ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তোমার পড়তে হবে না, তোমাকে শিক্ষক করার দায়িত্ব আমাদের। সেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাই করে নাই, সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে 15 বছরে। কোনো কথা শুনতে চাই না, আগে শিক্ষা সংস্কার করতে হবে, কারণ বিগত 15 বছরের সবচেয়ে বড় ধ্বংসের তালিকা শুরু হয়েছে শিক্ষা দিয়ে। আমাদের শিক্ষানীতিগুলো, শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে জাতীয় ঐক্যের ভিত্তিতে অথবা সম্মিলিতভাবে কোনো জায়গায় পৌঁছায় না। রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও পেঁয়াজ। প্রতি কেজি 80 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ, পিছিয়ে নেই কাঁচামরিচও। প্রকারভেদে 150 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তাদের বেশ ভিড়। তবে বাজারে এসেই অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের। বৃষ্টি ও বন্যার অজুহাতে সবজি সহ সবকিছুর দামই চড়া। কিছুদিন আগেও যে পেঁয়াজ 50-55 টাকা কেজিতে বিক্রি হয়েছে, বর্তমানে তার দাম 80 টাকা। আদা রসুনের দামও বাড়তি, চালের দাম কেজিতে 2 টাকা কমেছে। সব চালে কিছুটা কমছে, নাদের সেলটা কমে নাই। মোটা চাল, আটার চাল, মিনিকের চাল এগুলা কিছুটা 2-1 টাকা প্রতি কেজিতে কমতাছে। গত সপ্তাহ ছিল 70 টাকা, এই সপ্তাহ 80 টাকা। বৃষ্টি হইতেছে, মাল আসতেছে না, আর সিজন শেষ পর্যন্ত এতটুকু দামটা বাড়া। পাল্লা দিয়ে বেড়েছে কাঁচামরিচের দাম। 3 দিন আগে 150 টাকায় বিক্রি হওয়া ঝালের বর্তমান দাম কেজি প্রতি 200 টাকা। এখন কাঁচামরিচের দাম 200 টাকা কেজি চলতেছে, আর এমনি কাঁচা তরকারি প্রচুর দাম। না দেশের না, সব এলসি ইন্ডিয়ান, বাইরের। দেশি মরিচ আসে না, দেশি মরিচ সব দেশে মনে করেন পানির তলে সব তলায় গেছে বন্যাতে। বৃষ্টি বন্যার অজুহাতে চড়া সবজির বাজার। বেগুন প্রকারভেদে 80 থেকে 120 টাকা, পটল, মুখিকচু ও ঢেঁড়স 50 থেকে 70 টাকা কেজি দরে কিনতে হচ্ছে ক্রেতাকে। ভেন্ডি 80, বেগুন 80, 100 টাকা বেগুন, সাদা বেগুন, লম্বা বেগুন 100 টাকা, সিজিঙ্গা 80 টাকা, পেঁপে 30 টাকা। আগের বাজারটা খুব সুন্দর ছিল, মানে জনবান্ধব ছিল। এই 10 দিন ধরে জনগণের পক্ষে নয় এই বাজারটা। আগের দামে স্থিতিশীল মাছের দাম, তবে ইলিশের দাম অনেক চড়া। 1 কেজি ওজনের ইলিশ 2000 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। এই দেশি শিং মাছ ছিল আগে 1000 টাকা কেজি, আজকে 700 টাকা কেজি। এই যে ইলিশ মাছ 900 গ্রামের 1600 টাকা কেজি, 700 গ্রামের 1500 টাকা কেজি। গরু 750 ও খাসির মাংস 1200 টাকায় বিক্রি হচ্ছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। 8 মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে 4টি ট্রাকে 100 মেট্রিক টন আমদানি করা পেঁয়াজ বন্দরে প্রবেশ করে। পানামা সোনা মসজিদ পোর্টলিং লিমিটেডের ব্যবস্থাপক জানান, এই চালান আসার মধ্য দিয়ে 8 মাস পর ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি শুরু হলো। ব্যবসায়ী বলছেন, আমদানি করা পেঁয়াজ বাজারে ঢুকলে দাম কিছুটা কমবে। রিনার অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন রাজশাহীর এক কৃষক, লিখে গেছেন চিরকুট। একই পরিবারের 4 সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে পুলিশ বলছে, মর্মান্তিক এ ঘটনার রহস্য তদন্ত শেষে জানা যাবে। আমরা 4 জন পৃথিবী থেকে বিদায় নেব। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামে 4 জনের মরদেহের পাশে রাখা চিরকুটে এসব কথা লেখা, যার প্রতিটি শব্দে অভাব, অনটন ও ঋণের চাপের অসহায় স্বীকারোক্তি। ধারণা করা হচ্ছে 2 পৃষ্ঠার চিরকুট নিজের হাতে লিখে গেছেন কৃষক মিনারুল ইসলাম। শুক্রবার সকাল 9:45টার দিকে ডাকে সাড়া না দেওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। সে সময় সিলিং ফ্যানে ঝুলছিল মিনারুল ইসলাম, পাশে বিছানায় পড়েছিল তার ছেলে মাহিন, অন্য ঘরে স্ত্রীর গলায় চার্জারের তার, পাশে 2 বছরের মেয়ে মিথিলার মরদেহ। মর্মান্তিক এই ঘটনায় বাকরুদ্ধ পরিবারের অন্য সদস্য ও স্বজনরা। আমার সাথে কথা হয়নি রাতে,
কাল দিলে কথা খেয়েছি আমার বেটার সাথে। কবে কবে কি ঋণ করেছে আমি ভালো মতন বলতে পারবো না, তো অল্প কটা ঋণের কথা জানিয়ে মাসুলের কটা টাকা পাবে। মিনারুলের মৃত্যুতে শোকে স্তব্ধ গ্রামবাসী। স্থানীয়রা জানান ঋণের বোঝা ও সাপ্তাহিক কিস্তির চাপ সামলাতে পারছিলেন না মিনারুল। এর আগেও বাবার বিক্রি করা জমির টাকা দিয়ে ঋণ শোধ করেন, কিন্তু পুরোপুরি ঋণ থেকে মুক্তি মেলেনি। ওই ছেলে কৃষি কাজ করে, ছেলে ঋণ করেছে বহু। আর এই ছোট সম্বন্ধের সাথে আমার একটু গোট সম্পর্ক ছিল, আমার ছেলে মেয়ে একটু বেশি দেখা যাবে। পুলিশ বলছে এই ঘটনায় মামলা দায়ের হবে, তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরো ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কি। উদ্ধারকৃত 4 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও 4 মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর 12টার দিকে বিরামপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহতরা উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী ও সন্তান। গোলাম রব্বানী তার স্ত্রী ও সন্তান মোটরসাইকেলে নিয়ে বিরামপুর যাচ্ছিলেন। পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কোহিনুর ও তার শিশুর মৃত্যু হয়। মোটরসাইকেল চালক গোলাম রব্বানীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। চট্টগ্রামের লোহাগড়ায় একটি ডাম্পার ট্রাকের নিচে চাপা পড়ে 2 তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত 2 তরুণ হলেন কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের আব্দুস শুক্কুরের ছেলে রাকিব ও একই ইউনিয়নের শামসুল আলমের ছেলে জিহাদ। লোহাগড়া হাইওয়ে পুলিশ জানায় রাকিব ও জিহাদ সহ 6 বন্ধু 3টি মোটরসাইকেলে কক্সবাজার থেকে রাঙামাটির সাজেক যাচ্ছিলেন। এর মধ্যে একটি মোটরসাইকেলে লোহাগড়া এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে রাকিব ও জিহাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় নিহতের বন্ধুরা ট্রাকের চালক ও তার সহকারীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আজ বৈঠক হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্ক্রিজ শহরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। পুতিন বহুদিন ধরেই ইউক্রেনের দখলকৃত এলাকা ধরে রাখার অবস্থানে অটল। বিপরীতে ট্রাম্প খোলাখুলিভাবেই নিজেকে বৈশ্বিক শান্তিদূত হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। তবে বৈঠক থেকে উভয়েরই ভিন্নধর্মী কিছু সুযোগ পাওয়ার আশা রয়েছে, যেমন পুতিনের জন্য কূটনৈতিকভাবে পুনর্বাসন ও আন্তর্জাতিক স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে আলাস্কায়। স্থানটি ঐতিহাসিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। আলাস্কা এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য হলেও একসময় তা রাশিয়ার মালিকানাধীন ছিল। জিওলজিক্যাল আলফা মেল হিসেবে পরিচিত ট্রাম্প পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাদের বৈঠকের স্থান। বৈঠকটি আলাস্কার অ্যাঙ্করেজে অবস্থিত জয়েন্ট বেস এলমেন্ডফ রিচার্ডসন নামে একটি সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত হবে। স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প। এ ঘাঁটি সোভিয়েত সামরিক কার্যকলাপ ও সম্ভাব্য পারমাণবিক হামলার বিরুদ্ধে নজরদারি ও প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে সময় এ ঘাঁটিকে বলা হতো টপ কভার ফর নর্থ আমেরিকা। ঘাঁটিটি এখনও F-22 র্যাপ্টরের মতো আধুনিক যুদ্ধ বিমানের স্কোয়াড্রনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। তবে সবচেয়ে মজার বিষয় হলো 158 বছর আগে এই আলাস্কাই মাত্র 72 লাখ মার্কিন ডলারে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় রাশিয়া। আর ইউক্রেন যুদ্ধের সমাধান সূত্র খুঁজতে সেখানেই বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প পুতিন।
কূটনৈতিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন এই আলাস্কাতেই এবার পুতিন শতাব্দীর সবচেয়ে বড় ভূমি বিনিময় চুক্তির প্রস্তাব নিয়ে হাজির হবেন। আর এই চুক্তি স্বাক্ষরিত হলে যুদ্ধবিরতির বিনিময়ে সার্বভৌম ভূখণ্ডের একটি অংশ ছেড়ে দিতে বাধ্য হতে পারে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ছাড়া এই বৈঠককে আর চোখে দেখছেন ইউরোপীয় নেতারা। ট্রাম্পের মতে প্রথম বৈঠকের মাধ্যমে পরিস্থিতি যাচাই করা হবে এবং একটি দ্বিতীয় বৈঠকের মাধ্যমে বড় কোনো চুক্তি হতে পারে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও যোগ দিতে পারেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। মালয়েশিয়ায় সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় 2 বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম দ্য সান জানায়, অভিযুক্ত 2 বাংলাদেশির নাম মামুন আলী ও রেফাত বিশাত। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আদালতে মামুন আলীর বিরুদ্ধে ফেসবুকে ইসলামিক স্টেট আইএসকে সমর্থনের অভিযোগ তোলা হয়। এতে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা হতে পারে তার। অপরদিকে রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ, তিনি মোবাইলে আইএসের পতাকার ছবি রেখেছিলেন। অভিযোগ প্রমাণিত হলে 7 বছরের কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট ডিভাইসটি বাজেয়াপ্ত করা হতে পারে। এ সময় আদালতে অভিযুক্ত 2 বাংলাদেশের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আগামী 12 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। খেলার খবর। এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের স্কিল অনুশীলন শুরু হয়েছে। 18 আগস্ট এই অনুশীলন শেষে টাইগার ক্রিকেটাররা যাবেন সিলেটে। একদিন বিরতি দিয়ে 20 আগস্ট থেকে আবার অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে 30 আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে বিসিবি। 3 ম্যাচ সিরিজের শেষ 2টি টি-20 হবে 1 ও 3 সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সদ্যই সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে দেশে ফেরেন যুবা টাইগাররা। এবার আজিজুল বাহিনী মুখোমুখি হতে যাচ্ছে ব্রিটিশ চ্যালেঞ্জের। আগামী সেপ্টেম্বরে ইংলিশদের মাটিতে 5টি ওয়ানডে ম্যাচ খেলবে আজিজুল হাকিমের দল। সফর সূচিতে আয়ারল্যান্ডের সঙ্গেও থাকবে একটি ম্যাচ। আগামী 5 সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। বাকি ম্যাচগুলো হবে 7, 10, 12 এবং 14 সেপ্টেম্বর। আইরিশদের বিপক্ষে একমাত্র ম্যাচটি হবে 3 সেপ্টেম্বর। আগামী 31 আগস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে আজিজুল হাকিমের দল। সাফ অনূর্ধ্ব-17 ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ দুপুরে ভুটানের থিম্পুতে পৌঁছেছে বাংলাদেশ দল। তার আগে বৃহস্পতিবার বিকেল